পলিটেকনিক টিউটর হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচ্য বিষয় পার্সন এবং নাম্বার। পার্সন এবং নাম্বার যদি আমরা জানতে পারি তাহলে গ্রামারের অন্যান্য ফাংশনগুলো আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ সহজেই বুঝতে পারবো। এজন্য পার্সন এবং নাম্বার জানাটা অনেক জরুরি। তাছাড়া একটা সেন্টেন্সের একটা সাবজেক্টের জন্য কোন ভার্ব বসবে অথবা একটা ভার্বের জন্য কোন সাবজেক্ট বসে সেটাও আমরা পার্সন এবং নাম্বার জানলে ভালো করে বুঝতে পারবো। যাই হোক, প্রথমে আমরা দেখবো পার্সন কি। আমরা জানি পার্সন শব্দ অর্থ হচ্ছে পুরুষ বাংলা ব্যাকরণ অনুযায়ী। আর ইংলিশে পার্সন বলতে শুধু একজন ব্যক্তিকে না, বরং একটা বস্তুকেও বোঝায়। অর্থাৎ পার্সন বলতে ব্যক্তি বস্তু উভয়কেই বোঝায়। সেটা আমরা পরে শিখতে পারবো ইনশাআল্লাহ। আগে দেখি পার্সন কয় প্রকার। আমরা জানি পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো এই পার্সন গুলো যা আছে, এই পার্সন গুলো আমরা কি করি? মুখস্থ করি, যার কারণে আমরা একটা সময় গিয়ে বলতে পারি না কোনটা কোন পার্সন। এজন্য যাতে মুখস্থ করার পর আমাদের কিছু মনে থাকে না, যদি আমরা মুখস্থ না করে একটা টেকনিক অবলম্বন করে পার্সনটা পড়তে পারি, তাহলে আমার বিশ্বাস পার্সন তোমার কোনোদিনও ভুল হবে না। একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, কখনো পার্সন তোমাদের ভুল হবে না। দেখি, 2টা ওয়ার্ড যদি আমরা মনে রাখতে পারি তাহলে পার্সন আমরা সহজে মনে রাখতে পারবো। ওয়ার্ড দুটি হলো আমি এবং তুমি। 2টা ওয়ার্ড, আমি এবং তুমি। আচ্ছা, ধরে নাও এই আমি এবং তুমি, মানে আমি এবং তুমি প্রেম করতেছি, অর্থাৎ প্রেম মানে লাভ। আমি এবং তুমি প্রেম করতেছি, এই সময়ে যদি কোনো ব্যক্তি আমাদেরকে ডিস্টার্ব করে, সে ব্যক্তি আমরা কি বলি? অবশ্যই থার্ড পার্সন বলি। তো ধরে নাও সে একটা ব্যক্তি আমাদের প্রেমে ডিস্টার্ব করছিল, তাহলে সে কি হবে? অবশ্যই থার্ড পার্সন হবে। মানে এই প্রেমের ভিতরে যারা যারা ডিস্টার্ব দিবে তারাই হবে থার্ড পার্সন। কি বললাম? এই আমি এবং তুমি, আমাদের এই প্রেমের মাঝে যারাই ডিস্টার্ব দিবে তারাই হচ্ছে থার্ড পার্সন। তাহলে সে ডিস্টার্ব দিচ্ছে, সে মানে কি? হি। তাহলে হিটা কি হবে? থার্ড পার্সন। মানে এটা হচ্ছে সবগুলো ডিস্টার্বিং পার্সন। ডিস্টার্বিং পার্সন। এক কথা, আমাদের প্রেমের মধ্যে যেই ডিস্টার্ব দিবে সেই থার্ড পার্সন। ধরে না একটা মেয়ে আমাদের প্রেমের মধ্যে ডিস্টার্ব দিচ্ছে, তাহলে সিটা কি হবে? মেয়ের ক্ষেত্রে তো সি হয়, তাহলে সিটা কি হবে? থার্ড পার্সন। ধরে না আমাদের প্রেমের মধ্যে তারা ডিস্টার্ব দিল, তাহলে তারা কি হবে? তারা অর্থাৎ ইংলিশে দে, দেটা কি হবে? থার্ড পার্সন। তার মানে আমাদের প্রেমে যারাই ডিস্টার্ব দিচ্ছে তারাই কি? থার্ড পার্সন। তাহলে এক কথায় এই থার্ড পার্সনটাকে আমরা কি বলতে পারবো? এটা একটা ডিস্টার্বিং পার্সন, যে সবসময় আমাদের প্রেমের মাঝে ডিস্টার্ব দিবে। সহজ উপায়, যারাই ডিস্টার্ব দিবে তারাই হচ্ছে থার্ড পার্সন। তাহলে সে ডিস্টার্ব দিল, এই জন্য হিতে থার্ড পার্সন। একটা মেয়ে ডিস্টার্ব দিল, তার মানে সিতে থার্ড পার্সন। তারা ডিস্টার্ব দিল, মানে দেটা হচ্ছে কি? থার্ড পার্সন। এবার আসি, ধরো একজন ছেলে ডিস্টার্ব দিল, ছেলে হচ্ছে আব্দুর রহমান বা আব্দুর রহিম। আব্দুর রহমান একটা ছেলের নাম, যে ছেলেটা আমাদের প্রেমের মাঝে ডিস্টার্ব দিচ্ছে। তাহলে আব্দুর রহমান যেহেতু ডিস্টার্ব দিচ্ছে, সেহেতু কি হবে? থার্ড পার্সন। আবার ধরো একটা মেয়ের নাম, ধরো সুস্মিতা। সুস্মিতা একটা মেয়ের নাম, এই সুস্মিতা আমাদের প্রেমের মাঝে ডিস্টার্ব দিচ্ছে, তাহলে সুস্মিতা কি হবে? থার্ড পার্সন। যেহেতু ডিস্টার্ব দিচ্ছে, ডিস্টার্ব দিলেই থার্ড পার্সন। তার মানে এনি নেম, অর্থাৎ সেটা ছেলেরও নাম হতে পারে, মেয়েরও নাম হতে পারে, যেই নাম হোক না কেন সবগুলো নামই হচ্ছে থার্ড পার্সন। ক্লিয়ার? এবার দেখো, এই যে আমরা প্রেম করতেছি, আমাদের দুজনের মধ্যে কি হতে পারে? ঝগড়া হতে পারে। ধরো আমার আর তোমার মধ্যে ঝগড়া হয়েছে, ঝগড়া হলে আমরা কি করি? একটা প্রেমের মধ্যে যখন ঝগড়া হয়, তখন আমরা নিজেকে সবসময় কি রাখতে চাই? ফার্স্ট রাখতে চাই। বলি যে আমার কোনো দোষ নাই, সব দোষ তোমার, তুমি ওইটা করছো, আমি এইটা করছি, আমি ঠিক, তুমি বেঠিক। তার মানে সবসময় নিজেকে আমরা ফার্স্ট দেখতে চাই বা প্রথম দেখতে চাই। এজন্য আমির ইংলিশ হচ্ছে আই, এই আইটা সবসময়ের জন্য কি হবে? ফার্স্ট পার্সন। আর তুমির ইংলিশ কি? ইউ, এই ইউটা সবসময়ের জন্য কি হবে?
অটোমেটিকলি সেকেন্ড পার্সন, যেহেতু ফার্স্ট পার্সন হয়ে গেছে, থার্ড পার্সন হয়ে গেছে, তাহলে এইটা কি হবে? সেকেন্ড পার্সন। এখন প্রশ্ন হলো যে স্যার আমি বুঝলাম, তুমি বুঝলাম, যদি প্রশ্ন অন্যটা করি, আমাদের, এই আমাদের স্যার এটা কি হবে? আমাদের, আমাদের মানে হচ্ছে ইংলিশে বলা হচ্ছে আওয়ার, আওয়ার। তো দেখো আমাদের এই শব্দটা কি হবে? দেখো আমি একটা সহজ টেকনিক অবলম্বন করে দিচ্ছি তোমাদেরকে। যে ওয়ার্ডটার ভিতর, যে ওয়ার্ডটার ভিতর আমি কথাটা লুকায়িত থাকবে, সেই ওয়ার্ডটা হবে ফার্স্ট পার্সন। যেহেতু আমি ফার্স্ট পার্সন, সেহেতু ওই ওয়ার্ডটা হবে কি? ফার্স্ট পার্সন। আর যেই ওয়ার্ডটার ভেতরে এই তুমি কথাটা লুকায়িত থাকবে, সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। যেমন আমাদের লিখছি, একটা উদাহরণস্বরূপ। আমাদের বললাম যে আমাদের দেশটা অনেক সুন্দর, আমাদের ক্লাসরুমটা অনেক সুন্দর, আমাদের গ্রামটা অনেক সুন্দর। তাহলে আমাদের যে গ্রাম, এই আমাদের গ্রাম মানে কি? আমাদের গ্রাম মানে আমার গ্রাম। আমার গ্রাম মানে কি? আমি আছি এখানে। তাহলে আমাদের ক্ষেত্রে যদি আমি লুকায়িত থাকে, তাহলে আওয়ারটা কি হবে? অবশ্যই ফার্স্ট পার্সন হবে। তারপর বললাম যে মাই, মাই মানে আমার, মাই মানে কি? আমার। দেখো আমার, আমার ভিতরে আসলে দেখি কে লুকায়িত আছে? আমার। এটা আমার কলম, এটা আমার কলম। আমার কলম মানে কি? আমি। তাহলে আমি লুকায়িত থাকা মানে কি? অবশ্যই ফার্স্ট পার্সন। তারপরে উই, উই মানে কি? উই মানে কিন্তু হচ্ছে আমরা। উই মানে কি? আমরা। তা আমরা, আমরা সব ধরে নাও আমরা সবাই ছাত্র বা আমরা সবাই শিক্ষার্থী। তাহলে আমরা সবাই, এই আমরার ভিতরে কি তোমরাই আছো? শুধু আমি, আমি নাই? আমিও কিন্তু আছি। তাহলে আমরার ভিতরে যেহেতু আমি আছি, সেহেতু এই আমরা অর্থাৎ উইটা কি হবে? ফার্স্ট পার্সন। ক্লিয়ার? এবার দেখি ফার্স্ট পার্সন হয়েছে, থার্ড পার্সন হয়েছে, বাকি আছে কে? সেকেন্ড পার্সন। এই যে ইউটা যা আছে, ইউ, ইউটা কি হয়? সেকেন্ড পার্সন মানে তুমি। এখন বললাম তোমার, তোমার, তোমার মানে হচ্ছে ইউ। বললাম যে এটা কি তোমার কলম? তার মানে এটা কি তোমার কলম? তোমার ভিতরে কি তুমি কথাটা আছে? ওকেই তো জিজ্ঞেস করতেছি, এটা কি তোমার কলম? মানে তুমি আছে। তো তুমি থাকা মানে কি? অবশ্যই সেকেন্ড পার্সন। মানে তুমি যার ভিতরে লুকাইতে থাকবে ওটা কি? সেকেন্ড পার্সন। আর আমি যার ভিতরে লুকাইতে থাকবো সেটা কি? ফার্স্ট পার্সন। তার মানে দেখো এই আমির যত বংশধর আছে, জাত আছে, গোষ্ঠী আছে, আওয়ার, মাই, সবগুলো আমির জাত গোষ্ঠী, সবগুলো হবে কি? ফার্স্ট পার্সন। আর ইউর, ইউর যত জাত আছে, গোষ্ঠী আছে, অর্থাৎ ইউ, ইউর অথবা ইয়োর্স, এগুলো সবগুলো কি? ইউর জাত। যার কারণে কি হবে? সেকেন্ড পার্সন। এই আমির জাত আর তুমির জাত, এই দুইটা বাদ দিয়ে যা কিছু আছে সবাই হচ্ছে থার্ড পার্সন। মানে পৃথিবীতে আমি এবং তুমি বাদে যা আছে সবাই কি? থার্ড পার্সন। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখব নাম্বার কি জিনিস। তো আমরা জানি নাম্বার মানে হচ্ছে সংখ্যা, কিন্তু বাংলা ব্যাকরণে এটাকে বলা হয় কি? বচন বলে, বচন। আচ্ছা সংখ্যা কিরকম হতে পারে? সংখ্যা একক বা সিঙ্গেল হতে পারে, আরটা কি? একাধিক হতে পারে। যদি একক হয় মানে একটি বোঝায়, একটি বোঝায়, সেই সংখ্যাটাকে বা সেই নাম্বারটাকে বলা হবে সিঙ্গুলার নাম্বার। আর যদি একাধিক বোঝায়, একাধিক বোঝায়, সেই নাম্বারটাকে বলা হবে প্লুরাল নাম্বার। তাহলে দেখো তো এতক্ষণ যে এগুলো নিয়ে আলোচনা করলাম, পার্সন গুলো নিয়ে, এই পার্সনের মধ্যে আমরা কি পাইছিলাম? যেমন আই, আই মানে কি? আমি। আমি কয়জন? নিশ্চয়ই একজন। তাহলে আমি যদি একজন হয় তাহলে কি হবে? সিঙ্গুলার নাম্বার। এবার দেখো ইউ, ইউ কয়জন? তুমি বা আপনি কয়জন? একজন। তার মানে কি হবে? সিঙ্গুলার নাম্বার। এবার বললাম যে উই, উই মানে কি? উই মানে আমরা। তাহলে আমরা, আমরা কি একজন? অবশ্যই আমরা একাধিক জনকে বোঝাচ্ছে, তার মানে আমরাটা হবে কি? প্লুরাল নাম্বার। এবার বললাম যে দে, দে মানে তারা, তারা, তারা মানে কি? নিশ্চয়ই একজন না, একাধিককে বোঝাচ্ছে, তার মানে দেটা কি হবে? প্লুরাল নাম্বার। ক্লিয়ার? তারপরে দেখো বললাম যে আব্দুর রহমান, আব্দুর রহমান কয়জন? একজন। তাহলে আব্দুর রহমান যদি একজন হয় তাহলে আব্দুর রহমান কি হবে? সিঙ্গুলার নাম্বার। এক কথায় একজনকে বুঝালে সিঙ্গুলার, আর বহুজন অর্থাৎ একাধিক বুঝালে প্লুরাল নাম্বার। এবার যদি নাম্বার এবং পার্সন দুটো যদি ক্লিয়ার হয়ে থাকে,
তাহলে বলো এই ডেটা কোন পার্সন কোন নাম্বার? আমরা সবসময় চিন্তা করবো ওই পেনের ব্যাপারটা। যদি পেনে ডিস্টার্ব দেয় তাহলে থার্ড পার্সন, ডিস্টার্ব যদি না দেয় অথবা আমির জাত বুঝালে ফার্স্ট পার্সন, তুমির জাত বুঝালে সেকেন্ড পার্সন। তিনটা বিষয়, আমির জাত বুঝালে ফার্স্ট পার্সন, তুমির জাত বুঝালে সেকেন্ড পার্সন, আর আমাদের পেনের মাঝে ডিস্টার্ব দিলে থার্ড পার্সন। দেখো দে, তারা, তারা কি করছে? অবশ্যই আমার আর তোমার পেনের মাঝে ডিস্টার্ব করছে, তার মানে এটা কি হবে? থার্ড পার্সন। দে পার্সন তো পাইলাম, নাম্বার কি হবে? দে মানে হচ্ছে তারা, মানে অনেকগুলা, তাহলে কি হবে? প্লুরাল নাম্বার, এতে প্লুরাল এতে নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। বলো সে, সে আমাদের অবশ্যই তুমি ডিস্টার্ব করছে, তাহলে সেটা কি হবে? থার্ড পার্সন। সে নিশ্চয়ই একজনকে বোঝায়, তাহলে কি হবে? সিঙ্গুলার নাম্বার। তাহলে হিটা কি হবে? অনুরূপ ভাবে হিটা অবশ্যই তুমি ডিস্টার্ব, সে তুমি ডিস্টার্ব করছে, তার মানে কি? থার্ড পার্সন। সে মানে কয়জন? একজনকে বোঝায়, তার মানে কি হবে? সিঙ্গুলার নাম্বার। এবার বলতো উই কি হবে? উই মানে হচ্ছে আমরা, উই আমরা, আমার ভিতরে কে আছে? আমি আছি। উইটা অবশ্যই আমি জাত, যার কারণে এটা ফার্স্ট পার্সন। আর ওই মানে যেটা আমরা, আমরা মানে অনেকগুলো বোঝাচ্ছে, একাধিক বোঝায়, সেক্ষেত্রে এটা কি হবে? প্লুরাল নাম্বার। আশা করি নাম্বার আর পার্সনটা বুঝতে পারছি। এবার যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই পার্সন এবং নাম্বার জেনে আমার কি লাভ? একটা সেন্টেন্স, আমি শুরুতেই বলছিলাম যে একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট করতে গেলে পার্সন এবং নাম্বারটা জানা খুবই জরুরি। দেখো একটা কথা লিখে রাখছিলাম, সাবজেক্ট হবে যাহা, ভার্ব হবে তাহা। কি লিখলাম? সাবজেক্ট হবে যাহা, ভার্ব হবে তাহা। এই কথাটা মূলত থার্ড পার্সনের জন্য প্রযোজ্য, বিশেষভাবে প্রযোজ্য, মানে সবসময়ের জন্য ঠিক থাকবে, কিন্তু অন্য পার্সনগুলোর জন্য প্রযোজ্য, তবে থার্ড পার্সনের জন্য বেশি প্রযোজ্য। এই কথার অর্থ হচ্ছে পার্সন, এই কথা অর্থ হচ্ছে সাবজেক্ট হবে যা, ভার্ব হবে তা। এই কথা অর্থ হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে আমাদের যে ভার্বটা আছে সেটা হবে কি? সিঙ্গুলার। কারণ কথা কি বলছিলাম, সাবজেক্ট হবে যাহা, মানে সাবজেক্ট যা হবে ভার্ব তাই হবে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল। এখন সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা? যেগুলো পার্সন আমরা পড়ে আসলাম, এই পার্সন গুলোই কি সাবজেক্ট আকারে বসে। তাহলে সাবজেক্টে, এই সাবজেক্টে আমরা কি সিঙ্গুলার প্লুরাল জানি, নাম্বার জানি, তাই তো বললাম এতক্ষণ। কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব কোনটা এখন সিঙ্গুলার ভার্ব আর কোনটা প্লুরাল ভার্ব সেটা তো জানি না। ওটা না জানলে তো আমরা এই স্ট্রাকচার ফলো করতে পারবো না। দেখো এখানে একটা বক্স দেখে দিচ্ছি, কি লিখছি দেখো, ভার্বের সাথে এস বাই এস যুক্ত, যুক্ত মানে যোগ করা, ভার্ব প্লাস এস বাই এস কি বোঝায়? সিঙ্গুলার ভার্ব বোঝায়। তারপরে লিখছি কি, নাউন প্লাস এস বাই এস যুক্ত করলে কি বোঝায়? প্লুরাল নাউন বোঝায়। একথা অর্থ হচ্ছে, এটা মনে রাখবো কিভাবে, দেখো ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করছি, এস বাই এস, এখানে কি যুক্ত আছে? এস যুক্ত হয়েছে, কিন্তু সিঙ্গুলারের প্রথম অক্ষর কি? এস। মনে একটা টেকনিক, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সিঙ্গুলার হবে, ঠিক আছে? আর উল্টাটা, নাউনের ক্ষেত্রে এস বাই এস যুক্ত হলে প্লুরাল হবে। মানে ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত হয়, সেক্ষেত্রে যদি এটা সিঙ্গুলার হয়, তাহলে নাউনের ক্ষেত্রে এস বাই এস যুক্ত হলে কি হবে? তার উল্টাটা, মানে প্লুরাল নাউন হবে। এখন এইটা, এই একটা জিনিস দিয়ে আমরা তিনটে বিষয় মনে রাখতে পারবো, চারটা বিষয়। সেটা কি কি? ভার্ব প্লাস এস বাই এস, তোমার শুধু এই একটা বিষয় মনে রাখবে, ভার্ব প্লাস এস বাই এস, ওটা কি হবে? সিঙ্গুলার ভার্ব বোঝায়। মনে রাখার টেকনিক কি বলছিলাম? ভার্বের সাথে এস যুক্ত করছি, সিঙ্গুলারের প্রথম অক্ষর যেহেতু এস, সেহেতু কি বোঝাবে? সিঙ্গুলার ভার্ব। তাহলে যদি এস বাই এস যুক্ত করলে যদি সিঙ্গুলার বোঝায়, এবার বলো যদি এস বাই এস যুক্ত না করি তাহলে কি বোঝাবে? অবশ্যই প্লুরাল বোঝাবে, কারণ নাম্বার তো দুইটাই হয়, সিঙ্গুলার অথবা প্লুরাল। যুক্ত করলে সিঙ্গুলার, তার মানে কি যুক্ত না করলে প্লুরাল। এটার জন্য এটা পাইলাম। এবার আসি 3 নাম্বার। দেখো নাউনের সাথে যখন আমরা এস বাই এস যুক্ত করব, তখন আগেই বললাম উল্টাটা বোঝাবে,
ভার্বের সাথে এস বাই এস যুক্ত করছি, সিঙ্গুলার ভার্ব হয়েছে, তাহলে নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা কি হবে? প্লুরাল নাউন হবে। এবার কথা হচ্ছে, যদি নাউনের সাথে এস বাই এস যুক্ত করি, সেটা যদি প্লুরাল হয়, তাহলে নাউনের সাথে যদি এস বাই এস যুক্ত না করি, তাহলে সেটা কি হবে? সিঙ্গুলার হবে। অর্থাৎ একটা যে মনে রাখি, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সিঙ্গুলার, না করলে প্লুরাল। নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে প্লুরাল, না করলে সিঙ্গুলার। এই উদাহরণগুলো পরে আসতে হবে। দেখো ভার্ব আর কি, ভার্ব কি? ভার্ব মানে হচ্ছে দেওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদি। দেখো গিভ মানে কি? দেওয়া। গিভ কিন্তু একটা ভার্ব। দেখো এর সাথে যদি আমি এস বা এস যুক্ত করি, তাহলে উত্তর কি আসে? গিভস। যুক্ত করছি, এস বা এস যুক্ত করছি, যুক্ত করলে কি হয়? সিঙ্গুলার। তার মানে এই গিভস শব্দটা কি? সিঙ্গুলার। এবার বলো, যখন শুধু গিভ লিখলাম, তখন কি এস বাই এস যুক্ত করছি? তখন কিন্তু এস বাই এস যুক্ত করি নাই। যেহেতু করি নাই, করলে যেহেতু সিঙ্গুলার, না করলে কি হবে? প্লুরাল। তার মানে শুধু গিফটে প্লুরাল ভার্ব, আর শুধু গিফটে কি হবে? সিঙ্গুলার ভার্ব। তদ্রুপ ভাবে গো, গোর সাথে ই বা এস বাই এস, ইএস যুক্ত করলাম, অ্যান্সার পেলাম কি? গোস। তাহলে যুক্ত করলে যেটা পাইলাম সেটা হচ্ছে সিঙ্গুলার, যুক্ত না করলে যেটা পাবো অর্থাৎ গো, সেটা হচ্ছে কি? প্লুরাল। এবার দেখি নাউন প্লাস এস বাই, নাউনের সাথে এস বাই যুক্ত করলে কি হয়? প্লুরাল নাউন হয়। যেমন পেন, পেন মানে কি? কলম, একটা কলম, মানে সিঙ্গেল কলম আর কি, সিঙ্গুলার। যখন এস বাই যুক্ত করলাম, পেন প্লাস এস কি হলো? পেন্স। এস বাই যুক্ত করলে সেটা কি হয়ে যাবে? প্লুরাল। তার মানে পেন্স মানে অনেকগুলা কলম, সেটা কি হবে? প্লুরাল নাউন। অর্থাৎ ভার্বের উল্টাটা। শুধু এই রুলটা মনে, 1 নম্বর রুলটা মনে রাখলেই হয়েছে। অর্থাৎ ভার্বের সাথে এস বাই যুক্ত করলে সিঙ্গুলার ভার্ব, আর উল্টোটা হচ্ছে নাউনের ক্ষেত্রে। ওকে, তাহলে এটা আমাদের কিভাবে কাজে লাগবে? দেখো এবার দেখো আমি কি লিখছি, যে সাবজেক্ট হবে যাহা, ভার্ব হবে তাহা। আমরা তো সাবজেক্টের সিঙ্গুলার প্লুরাল শিখে আসছি, ভার্বগুলো কি? সিঙ্গুলার প্লুরাল শিখে আসলাম। দেখি এবার তোমরা বলবা, উই, এখানে রাখলাম হি, উই গিভ নাকি গিভস হবে? আর হি গো নাকি গোজ হবে? দেখো তো, দেখতে হবে এটা কোন পার্সন কোন নাম্বার। পার্সনের প্রয়োজন নাই, তারপরে দেখো উই মানে কি? আমরা। আমরা কি? অবশ্যই আমির জাত। আমির জাত হওয়া মানে কি? ফার্স্ট পার্সন। আর এটা যদি ফার্স্ট পার্সন, বাট আমরা মানে উই মানে আমরা। আমরা কতজন? একাধিক। একাধিক মানে কি? প্লুরাল নাম্বার। এটা যদি প্লুরাল নাম্বার হয়, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল। আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা হচ্ছে সিঙ্গুলার, না করলে কি? প্লুরাল। তাহলে যুক্ত কোনটাই নাই, এই গিভের মধ্যে নেই। তার মানে কি হবে? উই গিভ হবে। এই কারণে আমরা কি উইয়ের পরে গিভস দেখি না, বরং কি দেখি? গিভ দেখি। এবার আসি হি। হিটা আমাদের অবশ্যই টেনে ডিস্টার্ব করছিল, এই কারণে থার্ড পার্সন হবে। পার্সন যদিও জানার প্রয়োজন নাই, তারপরে বললাম। দেখো হিটা কয়জনকে বোঝায়? অবশ্যই একজনকে বোঝায়। তার মানে কি হবে? সিঙ্গুলার নাম্বার। এটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। দেখো ভার্বের সাথে এস বা এস যুক্ত করলে সিঙ্গুলার, না করলে কিন্তু প্লুরাল। তাহলে এটা সিঙ্গুলার, ভার্ব যদি সিঙ্গুলার করতে চাই, তাহলে যুক্ত আছে কোথাতে? কোনটাতে? তো গোজের মধ্যে। গো, গোজ। তাহলে এটা কি হবে? সিঙ্গুলার ভার্ব। তার মানে হির সাথে কি হবে? গোজ। এজন্য আমরা যেটা দেখি, তুমি দেখবা যে তুমি আজীবন এই জিনিসটা লিখে আসছিলা, যে হি গোজ টু স্কুল। সে স্কুল, হি গোজ টু স্কুল এভরি ডে। সে প্রতিদিন স্কুলে যায়। তুমি কখনো এখানে গো লেখো নাই, কি লিখছো? সবসময় গোজ লিখছো। কেন লিখছো বলো তো? এই হিটা হচ্ছে আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বটা কি? এটা তো ভার্ব, গো তো যাওয়া মানে ভার্ব। ভার্বটা কি হইলো? এস বাই এস যুক্ত করার কারণে সিঙ্গুলার হইলো। তার মানে সাবজেক্ট হবে যাহা, ভার্ব হবে তাহা। এই কথার অর্থ এটাই, যে সাবজেক্ট আমরা যাহা নিব সিঙ্গুলার নিব, ভার্ব সিঙ্গুলার নিব। যদি সাবজেক্ট প্লুরাল নেই, তাহলে ভার্ব প্লুরাল নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর একটা বিষয় দেখে আসি, যেগুলো ভার্ব নিয়ে আমরা কাজ করলাম, এই ভার্ব গুলা কিন্তু হচ্ছে মেইন ভার্ব। কিন্তু আরো এক ধরনের ভার্ব আছে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। এগুলো আমরা মুখে বলি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো তো নাকি। এই যে অক্সিলারি ভার্ব গুলো আছে, এদের মধ্যে তো আবার সিঙ্গুলার আছে, প্লুরাল আছে।
সেইটা আবার মনে রাখবো কিভাবে? দেখো, সহজ টেকনিক দেখলাম যে কি সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, আর এটা কি প্লুরাল অক্সিলারি ভার্ব। সিঙ্গুলার অক্সিলারি ভার্ব আর কি প্লুরাল অক্সিলারি ভার্ব। সিঙ্গুলারের প্রথম অক্ষর কি মনে রাখার টেকনিক বলতেছি। সিঙ্গুলার প্রথম অক্ষর কি এস, তাহলে যেই অক্সিলারি ভার্বগুলোর মধ্যে এস থাকবে সেটা হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, আর যেই অক্সিলারি ভার্বের মধ্যে এস থাকবে না সেটা হচ্ছে প্লুরাল অক্সিলারি ভার্ব। তাহলে দেখো তো ইজ লিখলাম, ইজ তো একটা অক্সিলারি ভার্ব, কিন্তু ইজের এস আছে কি? অবশ্যই এস আছে, যার কারণে হবে কি সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। তারপরে দেখো আর, আর এর মধ্যে কি এস আছে? আর এর মধ্যে এস নাই, সেহেতু সিঙ্গুলার না হয়ে কি হবে? প্লুরাল হবে। এবার দেখো ওয়াজ, ওয়াজের মধ্যে কি আছে? এস আছে, যেহেতু এস আছে সেহেতু সিঙ্গুলার। কিন্তু ওয়ারের মধ্যে কি এস আছে? এস যেহেতু নাই সেহেতু প্লুরাল। আবার দেখো হ্যাজ, হ্যাজের মধ্যে কি আছে? এস আছে, সেজন্য কি হবে? সিঙ্গুলার। আর এবার দেখি হ্যাভ, হ্যাভের মধ্যে কি এস আছে? হ্যাভের মধ্যে এস নাই, বিধায় হ্যাভটা হবে কি? প্লুরাল। ক্লিয়ার? তো এটা কিভাবে কাজ করে দেখো, এটা এখানে দেখি উই হ্যাভ নাকি হ্যাজ ডান দা ওয়ার্ক। আমাদের এরকম বাক্য তৈরি করে আসছে সবসময় সেন্টেন্স। উই হ্যাভ না হ্যাজ ডান দা ওয়ার্ক, কোনটা হবে? দেখো আমরা তো মুখস্থ করি উইয়ের পর হ্যাভ হবে, কিন্তু কিভাবে হবে দেখো, ওইটা আমার ফার্স্ট পার্সন, এটা তো আমরা জানি, যেহেতু আমির জাত, এটা আমির বংশধর, পার্সন জানার প্রয়োজন, এটা কোন নাম্বার? প্লুরাল নাম্বার। এটা যদি সাবজেক্ট হয়, এটা যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা কি হবে? অবশ্যই প্লুরাল হবে। দেখো তো এস থাকলে হয় সিঙ্গুলার, এস না থাকলে কি হয়? প্লুরাল। তাহলে হ্যাভটা কিসে আছে? প্লুরালে আছে, এই কারণে বিয়ের পর কি বসে? হ্যাভ বসে। এবার কও হি ইজ এ নাকি আর এ স্টুডেন্ট, কোনটা হবে? অবশ্যই মুখস্থ হিসেবে বলবো হি ইজ এ স্টুডেন্ট, কিন্তু কেন কেন ইজ হলো? হি যেহেতু আমার কি থার্ড পার্সন, তো অবশ্যই যেটা তুমি স্টেপ দেয়, আর এটা থার্ড পার্সন, কিন্তু এটা কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার, একজন, সে। যেহেতু সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বটা কি হবে? অবশ্যই সিঙ্গুলার। এস আছে কোনটাতে? ইজের মধ্যে, তাহলে হি ইজ। এই কারণে হির পরে ইজ বসে, উই এর পরে হ্যাভ বসে। এই হচ্ছে বিষয়টা, আশা করি বুঝতে পারছো। এবার একটা বিষয় দেখি, দে, দে গো টু স্কুল হবে নাকি গোস টু স্কুল হবে? দে গো হবে নাকি গোস হবে? তুমি সবসময় চিন্তা করবা সাবজেক্ট হবে যাহা, ভার্ব হবে তাহা। এই কথা অর্থ হচ্ছে থ্রি এস এস থ্রি পিপি, মানে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্ব হবে কি? প্লুরাল। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে কি ভার্ব কি হবে? সিঙ্গুলার। সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। তাহলে দেখো দে, দে একটা কোন পার্সন? পার্সন জানা যদিও প্রয়োজন নাই, দে তারা তোমার প্রেমে ডিস্টার্ব করছিল, তাহলে অবশ্যই থার্ড পার্সন। থার্ড পার্সন এটা কোন নাম্বার? দে তারা অনেকজনকে বোঝায়, তাহলে প্লুরাল নাম্বার। তাহলে এটা যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বটা কি হবে? এটা তো ভার্ব, গোটা তো ভার্ব, ভার্বটা কি হবে? প্লুরাল। তো ভার্বের ক্ষেত্রে আমরা কি জানি? ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে হয় সিঙ্গুলার, না করলে হয় কি? প্লুরাল। তাহলে না করা কোনটাতে আছে? গোটাতে, যার কারণে কি হবে? দে গো টু স্কুল, এটাই কারেক্ট। আশা করি পার্সন এবং নাম্বার সুন্দর করে বুঝতে পারছেন। এরকম ক্লাস পেতে আমাদের সাথে থাকুন। আর একটা কথা, আমাদের ইংলিশ 1 যে পরীক্ষা আছে পলিটেকনিকের ফাইনাল পরীক্ষা, এর আগে আমরা কিন্তু মেগা ক্লাস দেবো। মেগা ক্লাসগুলো করলে আশা করি তোমার পাস করার সম্ভাবনা এবং ভালো রেজাল্ট করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ধন্যবাদ।